নিউজ18 বাংলায় নিউজ রুম লাইভে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আলোর রহস্য। একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো। ছবিটা দেখুন প্রথমে। ধূপগুড়ি থেকে আকাশে আলোর ফুলকি, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, ধূপগুড়ি থেকে আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখায় রহস্য। ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির আকাশের ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখায় রীতিমতো রহস্য। এখানেই প্রশ্ন আসছে যে কি আলো, এই আলোর উৎস কি? এইরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। ডুয়ার্সের আকাশে রহস্যময় এই আলো দেখার পরই এই প্রশ্নটা আসছে। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, প্রথমেই জানতে চাইবো যে এই আলো কখন দেখা যায়, কতক্ষণ এই আলো দেখা গিয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তমশ্রী, তোমাকে বলে রাখতে চাইব, ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কারণ আনুমানিক 7টা নাগাদ আচমকাই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে একটি আলোর ফুলকি কিন্তু ছুটে যায়, এবং শুধুমাত্র যে আলো তেমনটি নয়, তার সঙ্গে কিন্তু একটি আওয়াজও পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা এমনটাই দাবি করেছে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আকাশে এইভাবে আচমকাই এই আলো এবং এই বিকট শব্দ কি করে আসলো, কোথা থেকে বা আসলো। প্রায় বেশ কয়েক সেকেন্ড কিন্তু দেখা যায় এই আলো, এবং শুধুমাত্র যে ধূপগুড়ি এলাকা তা নয়, ধূপগুড়ি পার্শ্ববর্তী ব্লক যে রয়েছে বানাহাট, পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই দৃশ্য দেখতে পান সাধারণ মানুষ। এবং যা দেখতে কিন্তু দেখার পর কিন্তু রাস্তায় মানুষ বেরিয়ে আসেন, রীতিমতো তাদের চোখে মুখে কিন্তু একটি চিন্তার ভাঁজ। কারণ শুধুমাত্র যে এই আলো দেখে আতঙ্কিত তেমনটা নেই, কারণ আমাদের পার্শ্ববর্তী খুব কাছেই রয়েছে বেশ কয়েকটি দেশের বর্ডার, এবং এর থেকে কিন্তু মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে থাকে। কারণ শুধুমাত্র যে উল্কাপিণ্ড যেতে পারে এমনটা নয়, কোনো বড় ধরনের বড় ঘটনা হয়েছে কিনা তাও প্রশ্নবাদ শুরু, মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। রকি, এখানেই জানতে চাইবো যে এই যে আলো, এই আলোতে সাধারণ মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়ছেন, কারণ প্রত্যেকেই জানতে চাইছেন যে এই আলো কিসের আলো। ডুয়ার্সের আকাশে উড়ন্ত আলোর আগে সাধারণ মানুষের বক্তব্য শুনবো, যারা নিজে দেখেছেন যে এই আলো যখন দেখা গিয়েছিল ডুয়ার্সের আকাশে, এই রহস্যময় আলো দেখার পর তাদের কি প্রতিক্রিয়া দেখুন। দক্ষিণ ক্লাবে সার্কাস রাখছে, তো আমি সার্কাস দেখতে আসি, আকাশে দেখলাম যে লাল একটা গোলার মতো কি যেন গেল। হ্যাঁ, মোটামুটি তো কয়েকদিন আমাকে ফোনও করলো। মানে কি মনে হচ্ছে, এটা কি হতে পারে? ওটা তো আমার ধারণা নেই, সম্ভবত এটা উল্কাও হতে পারে। সন্ধ্যার সময় ওখানে বসে আছি, হট করে দেখলাম যে আকাশের মধ্যে একটা অগ্নিপিণ্ড মানে খুব স্পিডে গেল। তার কিছুক্ষণ পরে, মানে আওয়াজটা তখনও ব্লাস্ট হয়নি, তার কিছুক্ষণ পরে দেখলাম যে ওটা মানে ধুম করে একটা ব্লাস্ট হলো, মানে ঘরবাড়ি সুদ্ধা মানে কেঁপে যাওয়ার মতো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ যে মানুষজন সেখানকার বাসিন্দা, তারা বলছেন যে শুধু যে আলো ছিল তা নয়, আলোর সঙ্গে বিকট শব্দ, যাতে রীতিমতো ভয় পেয়েছেন, তারা আতঙ্কিত। আমার সঙ্গে রকি রয়েছে। রকি, কয়েক সেকেন্ডের জন্য এই আলো দেখা গেছে এবং প্রচন্ড স্পিডে গেছে এই আলো, যেমনটা সাধারণ মানুষ বলছেন। একদম তমশ্রী, ধূপগুড়ি আকাশে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো দেখা গিয়েছিল, এবং গোটা ডুয়ার্সের এলাকার মানুষ যদি পরিসংখ্যানটা দেখা যায় 7 থেকে 8 সেকেন্ড কিন্তু সেই আলো দেখা গেছে। কিছু কিছু মানুষ ভাবছেন যে সেটা উল্কো পিণ্ড হতে পারে, কোথাও বা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ সামরিক কোনো বড় ব্যাপার রয়েছে কিনা, কারণ চিকেন স্নেক কিন্তু আমাদের পাশেই রয়েছে, চীন রয়েছে, পাশে বাংলাদেশ রয়েছে, এক পাশে ভুটান রয়েছে, নেপাল রয়েছে। এই যে একটি অজানা আলো এবং এই বিকট শব্দতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা এই শব্দের পর কিন্তু রীতিমতো রাস্তায় বেরিয়ে এসে তারা জানার চেষ্টা করছিলেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে কোথা থেকে এই আলোর উৎপত্তি এবং এই আলোটি কি হতে পারে। তাদের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। তমশ্রী, বেশ রকি, ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, এবং সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কিত, কারণ শুধুমাত্র যে চলমান আলোর যে ফুলকি সেটা তারা দেখেছেন তা নয়, তার সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠার মতো। আর তার এই ঘটনার পর কয়েক সেকেন্ডের জন্য এই আলো দেখা গিয়েছিল। তবে এই আলোর উৎস কি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এই প্রশ্ন আসছে সাধারণ মানুষের মনে, কারণ তারাও রীতিমতো আতঙ্কিত এই আলো, রহস্যময় আলো দেখে এবং সঙ্গে বিকট শব্দে।
ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখা এবং কয়েক সেকেন্ডের জন্য সেই আলো ধূপগুড়িবাসী দেখতে পান। এবার আসছে অন্যান্য খবরে। এসএসসি শিক্ষক নিয়োগের সময় 8 মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর পরিবর্তে 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 9, 10, 11, 12-এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি। শীর্ষ আদালত বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। বৃহস্পতিবার ছিল বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে শুনানি। সেখানেই আদালত জানিয়ে দিল নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে আগস্টের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। 2016-র বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও ওই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেই আদেশটা জারি হবে না, কেপটি নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট। দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। গত এপ্রিল মাসে 2016-র এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন পর্যন্ত যোগ্য চাকরিহারারা কাজ করতে পারবেন। সেই মতো এগোচ্ছে এসএসসি। 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই 11, 12-এর শিক্ষক পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হতে পারে। আর 9, 10-এর ক্ষেত্রে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। এই পরিস্থিতিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি। সেই মতো নিয়োগের জন্য রাজ্যকে আরও 8 মাস সময় দিল শীর্ষ আদালত। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে, চেষ্টা করবো আমরা। যদি নিয়োগ না হয় সেক্ষেত্রে যদি পিছিয়ে যায় তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা কি করবে এই মতো অবস্থায়? আমরা দেখুন, ভালো তো এই জন্যই বলছি, কারণ হচ্ছে যে নিয়োগ যদি না করতে পারে আর তার দিকে এদিকে যদি টাইমও শেষ হয়ে যায় তাহলে তো আমরা সবাই জবলেস হয়ে যেতাম। তো সেই জায়গা থেকে আমরা এটাকে পজিটিভলি দেখছি। অনেক শিক্ষকই বিএলওর কাজ করছেন। এদিকে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবার 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ফলে অনেক শিক্ষককেই মাধ্যমিক পরীক্ষার সময় পাওয়া যাবে না বলে আশঙ্কা মধ্যশিক্ষা পর্ষদের। তাদের আশঙ্কা শিক্ষকের অভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যাহত হতে পারে। এই উদ্বেগ প্রকাশ করে সব জেলা শাসককে চিঠি দিয়েছে পর্ষদ। তারা অনুরোধ করেছে এসআইআর এর শুনানি নিয়ে এমনভাবে পরিকল্পনা করা হোক যাতে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়। প্রাথমিক স্কুলের শিক্ষকরাও বিএলওর কাজ করছেন। এর জেরে অনেক স্কুল চালানোতেই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। সমস্যা বিএলও ডিউটি যদি অন ডিউটি হয় সব সময়, আমাদের স্কুলের হচ্ছে যে মোট 2জন স্থায়ী টিচার, একজন পার্শ্ব শিক্ষিকা, তাহলে আমরা দুজনেই বিএলও একটা স্কুল থেকে দুজনেই যদি অন ডিউটি চলে যাই, স্কুলের পঠন পাঠন, খেলাধুলা, পরীক্ষা, মূল্যায়ন সবেরই তো অসুবিধা হবে। নিউজ 18 বাংলা। 100 দিনের কাজের প্রকল্পে গান্ধীজির পরিবর্তন শিল্প
কেন্দ্রীয় সরকার বিল পাস মহাত্মা গান্ধী সংক্ষেপে ভারত দিনের প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে এভাবেই কৌশলে রাম ঢোকানো হয়েছে। এই অভিযোগে সরব বিরোধীরা বৃহস্পতিবার কলকাতায় শিল্প বাণিজ্য সম্মেলন থেকে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম গান্ধীজির নামে করার কথা ঘোষণা করেন। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. So we have started this scheme Karmosri. This scheme's name will be changed Mahatma Ji scheme. If you don't give respect to Mahatma Ji, we will give respect. I want long life for Prime Minister, but I am sorry to say, please don't do anything wrong which may give you the backlash. Became the Chief Minister, I went to Singapore. That the rumor that Bengal is a lost case, they don't have any capacity, nothing. They have lost all the glory. Only they wanted to defame Bengal. From that day it was a challenge. We will show one day that Bengal will lead the world. ধনধান্য অডিটোরিয়ামে শিল্প বাণিজ্য সম্মেলন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে। From GST 20,000 crores is being cut off from my state. What is the answer? Documented fact that government of India has admitted on the floor of parliament 2 lakh crores of fraud has happened due to GST. We have already set up more than 200 industrial park. এটা বানালে from jute industry too, যারা ধান উৎপাদন করে, পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সবাই কিন্তু এর সুবিধা পাবেন। ট্রান্সপোর্ট খরচা কমবে, ছোট ছোট খুচরো বিক্রেতারা আপনারা লাভবান হবে। কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত সমাধান করা যায়। One small businessman, every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. It is not the duty of the government to interfere in every business. We want freedom for the industry also. If any opportunity comes, I can assure you that yes, we will do that. News 18 বাংলা। এসআইআর এর খসড়া তালিকায় নাম উঠলেও শুনানির আতঙ্কে মতুয়ারা। সিএএ তে নাগরিকত্ব এখনো মেলেনি, ফলে নির্বাচন কমিশন নথি চাইলে কি দেখাবেন এই ভেবে চিন্তায়। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি। আতঙ্কে আছেন? হ্যাঁ। এসআইআর এর খসড়া তালিকায় বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে আরো 1.5 কোটি ভোটারের তথ্য। এই পরিস্থিতিতে আতঙ্কের দিন কাটছে মতুয়াদের। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি। আতঙ্কে আছেন? হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশের বাস উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002 এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতেই। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002 এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%, একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয় 2002 সালে। কমিশনের তথ্য অনুযায়ী গত 23 বছরে সব থেকে বেশি ভোটার বেড়েছে সীমান্তবর্তী 2 জেলায়, উত্তর দিনাজপুর এবং মালদা। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় 2002 এর তালিকার সঙ্গে বংশ পরিচয় মেলাতে পারেন এমন ভোটারের তালিকায় শীর্ষে অন্য 2 জেলা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, এবং এই 2 জেলাতেই মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যে মতুয়া ভোট এ রাজ্যে বিজেপির অন্যতম বড় ভরসা, সেই মতুয়াদের অনেকেই এখন এসআইআর এর শুনানি নিয়ে আতঙ্কে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম, তার 90% হচ্ছে আমার মতো সমাজের লোক, এবং সেটাকে শান্তনু ঠাকুর কি বললো, রোহিঙ্গা। মতুয়ারা সেটা বোঝেনি, এখন সেটাকেও বুঝতে পেরেছে মতুয়ারা, যে শান্তনু ঠাকুর তাদেরকে ঠকিয়েছে, মোদি তাদের ঠকিয়েছে, অমিত শাহ ঠকিয়েছে। আতঙ্কে তো ভুগছে, এটা সত্যি। আমরাও টেনশনে আছি যে এদের এই লোকগুলোরে কি করে বাঁচাবো। যে নামগুলো বাদ পড়েছে, আমার মনে হয় 90-র উপরে চলে যাবে আমাদের এই মতো সমাজের লোকদের। এটা ভয়াবহ পরিস্থিতি। কোথায় কাগজ দেবে? কাগজ নেই তো, আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এসআইআর এর প্রক্রিয়াতেই চলবে। তাতে যদি কারোর কোনো পার্টির কোনো সমস্যা হয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত আমার মনে হয় মতামত বা ব্যক্তিগত চর্চা। আমি তো বলেই দিয়েছি যে মতুয়াদের কোনো ফ্যাক্ট নেই এখানে। মতুয়াদের সিটিজেনশিপ হলে মতুয়াদের আর কোনো সমস্যা নেই, অটোমেটিক ভোটার লিস্টের নাম উঠবে। তো মতুয়াদের নাম বাদ গেল না, এটা নিয়ে মতুয়াদের কোনো টেনশনই করা উচিত না। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। মতুয়াদের অনেকে সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনও জানিয়েছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি মন্তব্য করে, আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। অনেকে বলছেন, নির্বাচন কমিশন হিয়ারিং এ ডাকলে দেখানোর মতো নথি নেই তাদের কাছে, যা বিজেপির কাছে বিড়ম্বনার। পরিষ্কারভাবে বলতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা অন্য কোনো রকম ডাউট নেই। সেটা হচ্ছে, এটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে 2002 যাদের নাম নেই এরকম প্রচুর মতুয়া রয়েছে। এটা সবাইকে স্বীকার করতে হবে যে তাদের কাছে যে 12টা নথি আছে, 12টা নথির মধ্যে তাদের কাছে থাকবে না। একটা উপায় হচ্ছে সবথেকে বড় জিনিস, রক্ষা কবচ, সেটা সিএ। নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। এই অভিযোগ নানা জেলায়। বাগদায় অন্য ছবি। এখানে বিডিওর অভিযোগ, 25-এর লিস্টে থাকা 165 জন ভোটারের খোঁজই পাওয়া যায়নি। ইনি মায়া দেবী, বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকে। নামটা উঠে দেয়। তার দাবি, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তাকে দেখানো হয়েছে মৃত। আমি জন্ম হয়ে থেকে এখানেই আমি ভোট দিই, আমি এখনো জীবিত আছি। আমি চাইছি যে আমার যাতে ভোটার লিস্টের নামটা উঠে যায়। এটা খসড়া তালিকা ভুল হতেই পারে, খুব কম সময়ে অনেক কাজ করতে হয়েছে, সেরকম ভুলের একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ব্যাপারটা নিয়ে দেখা হচ্ছে। ফেয়ার লিস্ট যখন বেরোবে তখন সব ঠিক হয়ে যাবে। তো ভোট দিয়েছি, গত সালও ভোট দিয়েছি। কী করে হয়েছে আমি সিস্টেম তো আমি জানি না। মা বাবা দাদা বৌদি সবার হয়ে গেছে, আমার নামটা হয়নি। এটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। একই ছবি হুগলির চণ্ডীতলা এবং উত্তরপাড়ায়। এই 2 এলাকাতেও এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও দুজনকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বলে দাবি। আমি এসআইআর ফর্মের জন্য তামিলনাড়ু থেকে বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে সব কিছু ইয়ে করে জমা টমা দিয়েছি। ওখান থেকে আমাকে মৃত ঘোষণা করছি, কিন্তু এটা কেমন করে হয়?
উত্তর 24 পরগনার বাগদায় অন্য ছবি। সিন্দ্রানী এলাকার 24 নম্বর বুথে 490 জন ভোটার। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম আছে। বিডিওর দাবি, এর মধ্যে 165 জনের বাড়িতে এসআইআর ফর্ম দিতে গিয়ে তাদের খোঁজ পাননি বিএলও। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমাদের যা টাইম লাইন ছিল সেই টাইম লাইনের মধ্যে এরা ফর্ম কালেক্ট করা যায়নি এদের কাছ থেকে। দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুরের শালবাগান এলাকায় স্ত্রী ও ছেলের সঙ্গে থাকেন বিশ্বরূপ গোস্বামী। এসআইআর খসড়া তালিকায় তাঁদের 3 জনের নামের বানান ভুল বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। এবার ভোটারকে শোকজ কমিশনে 2টি এসআইআর ফর্ম জমা দেওয়ায় শোকজ করা হচ্ছে। অশোকনগর, শ্যামপুকুর 2 জায়গায় নাম তুলেছেন ভোটার। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নজিরবিহীন ভাবে এবার একজন ভোটারকেই ফোকাস করলো নির্বাচন কমিশন। যেটা অভিযোগ উঠে আসছে যে সেই ভোটার একসঙ্গে 2টি এনামোরেশন ফর্ম জমা দিয়েছেন, যেটিতে একটিতে নিজের সই রয়েছে আর অন্য ফর্মটিতে তার পরিবর্তে অন্য একজন সই করেছে। কমিশন সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনার অশোকনগর এবং উত্তর কলকাতার শ্যামপুকুর এই 2 বিধানসভাতেই নাম তুলেছিলেন ওই ভোটার। কিন্তু দেখা যাচ্ছে যে তারপর স্ক্রুটিনিতে দেখা যায় যে 2 বিধানসভাতেই তার নাম থাকা সত্ত্বেও তিনি সই করিয়েছেন অন্য কাউকে দিয়ে, এবং সেই কারণেই ভোটারকেই এবার শোকজের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ভোটারকে ইতিমধ্যেই শোকজের চিঠি পাঠানো হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে তিনি কি কারণে এই ঘটনাটি ঘটালেন। বেশ।